গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের স্পোকেনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হলো 60,000 মানুষকে। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে ভয়াবহ দাবানলের কবলে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৬০০টি বাড়িঘর ও স্থাপনা। জীবন বাঁচাতে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 60,000 মানুষ। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার স্থানীয় কর্মকর্তারা জানান, ওয়াশিংটনের স্পোকেন শহরে ছড়িয়ে পড়া দাবানলের কারণে জারি করা হয়েছে ব্যাপক ভিত্তিক এই সরিয়ে নেওয়ার নির্দেশ। স্পোকেন ফায়ার চিফ টম উইলিয়ামস জানান, 3টি পৃথক অগ্নিকাণ্ড মিলে গঠিত স্পোকেন এরিয়া ফায়ার এখনো নিয়ন্ত্রণে আসেনি। রোববার পর্যন্ত এই দাবানলে পুড়ে গেছে প্রায় 5,390 একর এলাকা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল দুর্যোগ ব্যবস্থাপনা দল। তবে স্বস্তির বিষয়, এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে তাদের অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী হিদার রোজেনট্রেডার জানান, রোববার বিকেল পর্যন্ত প্রায় 10,000 গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। রাজ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্য জুড়ে এখন পর্যন্ত পুড়েছে 2.5 লাখেরও বেশি একর জমি। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানান, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। প্রায় 3 বছর ধরে একাকী কারাবাসে থাকা সাবেক এই ক্রিকেট তারকার মুক্তি নিয়ে ইতিমধ্যে পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করা হচ্ছে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আডিয়ালা কারাগারে বন্দি নম্বর 804 হিসেবে পরিচিত ইমরান খান এই সপ্তাহে একাকী কারাবাসে কাটাচ্ছেন 3 বছর। 2023 সালে দুর্নীতির অভিযোগে কারাবন্দী হওয়ার পর থেকে জনসমক্ষে প্রায় অদৃশ্য হয়ে গেছেন পাকিস্তানের সবচেয়ে পরিচিত এই মুখ। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে কারাগারে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে সম্প্রতি শুধু একবার অনলাইন আদালতের শুনানিতে দেখা গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র ও ইমরান খানের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ককে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে বিষয়টি এতটাই স্পর্শকাতর যে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সীমিত পরিসরে আলোচনা এগোচ্ছে। সম্ভাব্য সমাধানের একটি পথ হতে পারে স্বাস্থ্যগত কারণে মুক্তি। 73 বছর বয়সী ইমরান খানের এবছর চোখের অস্ত্রোপচার হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। ইমরান খানের 2 ছেলে সুলাইমান ও কাশিম খান দ্য অবজারভারকে দেওয়া বিবৃতিতে বলেছেন, চুপ থাকার আর কোনো সুযোগ নেই। তাদের ভাষায়, বাবা 7 মাসের বেশি সময় ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন, অথচ নিয়মিত ও স্বাধীনভাবে তার সঙ্গে যোগাযোগের সুযোগ তাদের দেওয়া হয়নি। ইমরান খানের আন্তর্জাতিক মিডিয়া বিষয়ক উপদেষ্টা সাইদ জুলফি বুখারী জানান, তাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং বোন, পরিবারের সদস্য, এমনকি আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারের দায়িত্ববোধ থাকলে অবিলম্বে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।
রাজনীতি ও আর্টের অদ্ভুত এক রসায়ন আবার দেখল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং সামরিক পদক্ষেপ নিয়ে তীব্র ব্যঙ্গ করে নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বিশালাকৃতির গোল্ডেন আর্ট ইনস্টলেশন বসিয়েছে একদল ছদ্মবেশী শিল্পী। দ্য সিক্রেট হ্যান্ডশেক নামের এক অজ্ঞাত পরিচয় শিল্পগোষ্ঠী গত বুধবার লোয়ার ম্যানহাটনে ফোলি স্কোয়ারে স্থাপন করেছে 10 ফুট উঁচু একটি ইরান ওয়ার পার্টিসিপেশন ট্রফি। সোনালি রঙের এই ট্রফির গায়ে বড় করে লেখা #1 এবং এর বেজে একটি পিতলের ফলকে বেশ খোঁচা মেরেই লেখা হয়েছে, ইরান যুদ্ধে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পার্টিসিপেশন ট্রফি দেওয়া হলো। ফলাফল যাই হোক না কেন, অংশগ্রহণের সাহসিকতা দেখানোর জন্য। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। 10 ফুট উঁচু একটি ইরান ওয়ার পার্টিসিপেশন ট্রফিটির চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে আরো 3 ডজনেরও বেশি ছোট ছোট প্রতীকী ট্রফি ও রিবন। একটি আকাশি রিবনে লেখা লস্ট অ্যারিজোনা, আবার একটি ছোট্ট দাবা ট্রফির গায়ে লেখা স্মলেস্ট হ্যান্ডস অ্যাওয়ার্ড। গত ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া ইরান যুদ্ধে ইতিমধ্যে 18 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 6 শতকেরও বেশি। যুদ্ধের সেই করুণ বাস্তবতা এবং ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে ট্রল করতেই এই শৈল্পিক প্রতিবাদের পথ বেছে নিয়েছে শিল্পীরা। ট্রফিটি ম্যানহাটনের আদালত পাড়ার কাছে বসানোর পর পথচারী ও নাগরিকদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। ওয়াশিংটনে যখন প্রথম এই ট্রফিটি সাময়িকভাবে প্রদর্শিত হয়েছিল, তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মুখপাত্র অ্যানা কেলি শিল্পীদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই তথাকথিত অদক্ষ শিল্পীদের উচিত শুধু তাদের বাজে শিল্পকর্ম নিয়ে থাকা এবং বৈদেশীয় নীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো গম্ভীর বিষয়ে না গলানো। এই বিতর্কে যোগ দিয়েছেন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকেরাও। নিউ ইয়র্কের সংস্কৃতি ও রাজনৈতিক বিষয়ের জ্যেষ্ঠ বিশ্লেষকদের মতে, আমেরিকান রাজনীতিতে ব্যঙ্গচিত্র এবং ট্রল আর্টের ইতিহাস অনেক পুরনো। তবে যখন যুদ্ধ এবং সেনা সদস্যদের প্রাণহানির মতো সংবেদনশীল বিষয় সামনে আসে, তখন সাধারণ মানুষের ক্ষোভ আর হতাশা প্রকাশের জন্য শিল্পীরা প্রায়ই এমন প্রতীকী পথ বেছে নেন। এই ট্রফিটি কেবল ট্রাম্পের ওপর খোঁচা নয়, এটি মূলত যুদ্ধের আসল মূল্য নিয়ে সাধারণ মানুষের ভেতরের ক্ষোভেরই প্রতিচ্ছবি। উল্লেখ্য, দ্য সিক্রেট হ্যান্ডশেক গত 20 মাসে ওয়াশিংটন ও আশেপাশের এলাকায় অন্তত ডজন খানেক এমন রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক শিল্পকর্ম স্থাপন করেছে। এর আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টাইনের হাত ধরে থাকার ভাস্কর্য বানিয়েও আলোড়ন সৃষ্টি করেছিল এই গোপন শিল্পী দলটি। এবার ম্যানহাটনের জনাকীর্ণ রাজপথে দাঁড়িয়ে তাদের এই নতুন সৃষ্টি আবারও উস্কে দিল একটি মৌলিক প্রশ্ন: শিল্প কি রাজনৈতিক ক্ষমতার সামনে কেবলই এক ক্ষণিকের ট্রল, নাকি সাধারণ মানুষের জমে থাকা কান্নার প্রতিধ্বনি? সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। আমেরিকার নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় সংঘটিত হয়েছে এক নৃশংস ও ভয়াবহ ডাকাতির ঘটনা। সশস্ত্র 3 ডাকাত একটি আবাসিক ঘরে ঢুকে 39 বছর বয়সী এক নারীকে শারীরিক নির্যাতন, বেঁধে রাখা ও নগ্ন করার পর প্রায় $3,43,000 মূল্যের গহনা, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে আনুমানিক 10:15 দিকে ব্রঙ্কসের হাই ব্রিজ অঞ্চলের ওয়েস্ট 168 নম্বর স্ট্রিট ও অগডেন অ্যাভিনিউয়ের নিকটস্থ একটি বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র মতে, ধারালো ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে 3 আততায়ী বলপূর্বক ওই নারীর ঘরে প্রবেশ করে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নিউ ইয়র্ক সিটি হেলথ হসপিটাল লিংকনে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে।
একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বেনজিরকে ফেরাতে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। যে মানুষটি বারবার প্রমাণ করেছিলেন দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবও সম্ভব, পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে সেই নির্মল পূর্যায় থেমে গেলেন চিরদিনের জন্য। বিশ্বের 14টি উচ্চতম শৃঙ্গ মাত্র 6 মাসে জয় করে ইতিহাস গড়া এই পর্বতারোহীর মৃত্যুতে শোকাহত পুরো পর্বতারোহী সমাজ। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। নেপালে জন্ম নেওয়া নির্মল নেমসপুরজা ব্রিটিশ সেনাবাহিনীতে দীর্ঘ 16 বছর কর্মরত ছিলেন, যার মধ্যে 10 বছর কাটিয়েছেন বিশেষ বাহিনীতে। সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই তিনি হয়ে ওঠেন এভারেস্ট জয়কারী প্রথম গোর্খা সেনা। কিন্তু তার আসল ইতিহাস তৈরি হয় 2019 সালে, যখন তিনি মাত্র 189 দিনে বিশ্বের 14টি 8000 মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে আগের রেকর্ড 7 বছরেরও বেশি ব্যবধানে ভেঙে দেন। এই অসাধারণ কীর্তি তাকে এনে দেয় বিশ্বজোড়া পরিচিতি, আর তার এই যাত্রা নিয়ে নেটফ্লিক্সে তৈরি হয় প্রামাণ্যচিত্র 14 পিকস নাথিং ইজ ইম্পসিবল, যা মুগ্ধ করে অসংখ্য দর্শককে। 2018 সালে ব্রিটেনের প্রয়াত রানীর কাছ থেকে MBE সম্মাননা পান নির্মল পূর্জা, উচ্চতম শৃঙ্গগুলোতে তার অসাধারণ অভিযানের স্বীকৃতিস্বরূপ। 2021 সালে 9 জন নেপালি পর্বতারোহীর একটি দলের সঙ্গে শীতকালে K2 শৃঙ্গ জয় করে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে স্ত্রী ও 3 বছরের কন্যাকে নিয়ে বসবাস করতেন নির্মল পূর্জা। শনিবার তার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশন জানায়, পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে তিনি সহ মোট 10 জন নিহত হয়েছেন। রোববার পাকিস্তানের আলপাইন ক্লাব জানায়, ব্রড পিকের প্রায় 5700 মিটার উচ্চতা থেকে নির্মল পূর্জার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর খবরে শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস, প্রিন্স উইলিয়াম এবং প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং। নির্মল পূর্জার বড় ভাই কমল পূর্জা এক আবেগঘন বিবৃতিতে বলেন, হৃদয় ভেঙে গেলেও তারা তার অর্জন নিয়ে গর্বিত, আর তার স্মৃতি বেঁচে থাকবে চিরকাল। মৃত্যুর আগে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে শেষবারের মতো লেখেন নির্মল পূর্জা, একই সফরে ব্রড পিকে জয় করতে পারলে অক্সিজেন ছাড়া বিশ্বের 14টি 8000 শৃঙ্গ দ্বিতীয়বার জয়কারী প্রথম ব্যক্তি হওয়ার পথে তার বাকি থাকবে মাত্র একটি শৃঙ্গ। যে মানুষটি বারবার সীমানা ভেঙেছেন, শেষ পর্যন্ত পাহাড়ি তাকে নিজের করে রেখে দিল চিরদিনের জন্য। এটিভি USA নিউজ ডেস্ক। এবার দেশের সংবাদ। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের 9তম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও বৈঠকে পর্যালোচনা করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। মন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের সমস্যা, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারগুলোর প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি তৎপরতা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জুলাই গণ আন্দোলনের বর্ষপূর্তিতে আগামী 5 আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে, এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদকে জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে। এজন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বেনজির আহমেদ জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি দুই প্রক্রিয়াতেই কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরদ নেই। বিদেশে বসে তারা কিছু হুমকি ধামকি দেয় মাত্র। মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরনো প্রস্তাবটি নতুন করে আলোচনায় আনার আগ্রহ প্রকাশ করেছে সরকার। রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াও সোমোর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদা মেটাতে নিকটতম প্রতিবেশী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি জানান, পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। এ প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেন জ্বালানি মন্ত্রী। বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরনো পরিকল্পনা পুনরায় আলোচনায় আনার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। বিরোধী দল যোগ না দেওয়ায় অবশেষে 12 সদস্য নিয়েই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, ওই দিন বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক শুরু হবে। বিরোধী দল কমিটিতে যোগ দেয়নি, ফলে 12 সদস্যের কমিটি নিয়ে প্রথম বৈঠক শুরু হচ্ছে। জানা গেছে, পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার বিষয় নির্ধারণের মধ্যে হয়তো প্রথম দিনের বৈঠক সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা হবে। 2024 সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। তবে বিরোধী দল সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি করে আসছিল। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সমর্থন হারিয়ে একা হয়ে পড়েছেন ইনফান্তিনো, সরে দাঁড়ালো ইংল্যান্ডও। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত?
বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্রমেই একা হয়ে পড়ছেন। বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া এই ফুটবল কর্তার পাশ থেকে একের পর এক সমর্থন সরিয়ে নিচ্ছে জাতীয় ফুটবল সংস্থাগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে ফিফার বড় টুর্নামেন্টের শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো, যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে শনিবার তা বাতিল ঘোষণা করে ফিফা। পরিকল্পনা বাতিলের আগে ইউএফএ-ভুক্ত দেশগুলো ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল। একই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ। পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর উপর আস্থা ফেরেনি ওয়ার্ল্ড ফুটবল অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিকভাবে 2027 থেকে 2031 মেয়াদে ফিফা সভাপতি নির্বাচনে তাকে দেওয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। ফিফা ইতিহাসে এই প্রথম কোনো দেশ এমন পদক্ষেপ নিল। বিবৃতিতে ওয়ার্ল্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, সাম্প্রতিক শাসন ব্যবস্থা, নেতৃত্ব, নৈতিকতা ও যোগাযোগের ব্যর্থতার কারণে বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার আস্থা হারিয়েছেন ইনফান্তিনো। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও পুনর্নির্বাচনে দেওয়া সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা ফিফাকে জানিয়েছে বলে জানা গেছে। ইউএফা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে এবং মার্কিন আইনজীবীদের মধ্যেও ইনফান্তিনোকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে, যাতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস সম্পর্কিত সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএফা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার বর্তমান নেতৃত্বের প্রতি শুধু তাদেরই নয়, ফুটবল পরিবারের আরও অনেকের আস্থা উঠে গেছে। আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার কথা। চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া ইনফান্তিনোর বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে ইউরোপীয় দেশগুলোর সমর্থন হারানোই তার ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রায় 1.5 বছর ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে দেশে ফিরছেন তিনি। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে। দীর্ঘ চিকিৎসা শেষে রোববার গভীর রাতে লন্ডনের থিব্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, তৃতীয় ধাপের চিকিৎসা শেষ হওয়ার পর কয়েক মাস দেশে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা থেকেই ফিরছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, যাতে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা গেলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকেরা তার শরীরে ব্রেন ক্যান্সার শনাক্ত করেন। এরপর 3 ধাপে সপ্তাহে 5 দিন করে মোট 12 সপ্তাহের চিকিৎসায় প্রায় 100টি কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিতে হয়েছে তাকে। তবে দীর্ঘ এই চিকিৎসার পরও শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানান লিটন এরশাদ। তার ভাষায় 1.5 বছরের বেশি সময় দেশের বাইরে থাকতে থাকতে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন কাঞ্চন। তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়েই তাকে দেশে আনা হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে লিটন এরশাদ জানান, অস্ত্রোপচারের পর ক্যান্সার যেখানে ছিল তা এখনও একই স্থানে রয়েছে, তবে স্বস্তির বিষয় হলো তা শরীরের অন্য কোনো অঙ্গে ছড়ায়নি।
বর্তমানে ধীরে ধীরে কথা বলতে পারলেও কথাবার্তায় কিছুটা জড়তা রয়েছে ইলিয়াস কাঞ্চনের। খাবার গ্রহণ মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময় মেনে খাওয়ার অভ্যাস আগের মতো নেই তার। তবে এই ফেরা দীর্ঘস্থায়ী হচ্ছে না। চিকিৎসার অংশ হিসেবে আগামী 14 আগস্টের মধ্যে তাকে আবার লন্ডনে ফিরে যেতে হবে, যেখানে 15 আগস্ট তার শারীরিক অবস্থার ফলো আপ ও জরুরি পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। জেলে কাটানো দিনগুলোর কথা প্রকাশ্যে জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। রিয়েলিটি শো অ্যালায়েন্সে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। শোটির সদ্য প্রকাশিত এক প্রোমোতে সালমান খান বলেন, বহু বছর আগে জেলে থাকার সময় তাদের সামনে ছিল লোহার গ্রিল আর অত্যন্ত ছোট একটি জায়গায় গাদাগাদি করে থাকতে হতো 60 থেকে 70 জন বন্দীকে। এত মানুষের জন্য বরাদ্দ ছিল একটিমাত্র ভারতীয় স্টাইলের বাথরুম, যেখানে মাঝে মধ্যেই দেখা মিলত টিকটিকির, আবার কখনো কখনো তা ভরে থাকতো পানি ও ময়লায়। জেলের মতো জায়গায় যেখানে করার মতো কিছুই ছিল না, সেখানেও তাই ঘুমিয়েই সময় কাটিয়েছেন বলে জানান অভিনেতা। কাজ ও পরিবারের প্রতি সবসময় সচেষ্ট থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি। 1998 সালে রাজস্থানে একটি চলচ্চিত্রের শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 2006 সালে এই মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। পরে 2018 সালে একই মামলায় যোধপুর আদালত ফের তাকে 5 বছরের সাজা দেয়। সে সময় 2 রাত যোধপুর কারাগারে কাটানোর পর জামিনে মুক্তি পান বলিউডের এই সুপারস্টার। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের স্পোকেনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হলো 60,000 মানুষকে। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।